উৎসবের মরশুম চলছে, আর উৎসবের মরশুমের শেষেই শুরু হয়ে যাবে ভোট মরশুম। যেমন বিহারে ইতিমধ্যে ভোট মরশুম শুরু হয়ে গিয়েছে, বাংলাতে হবে, তার কারণ আগামী বছর ভোট। তো সেই ভোট মরশুমের শুরুতেই রাজনৈতিক দলগুলো তাদের মতো করে গুটি সাজানোর চেষ্টা করছে, তাদের মতো করে ইস্যু তৈরি করছে। আর বিজেপি বলছে যে এই উৎসবের মরশুম শেষ হলেই সিএ নিয়ে জোরদার প্রচার চালাবে বিজেপি। জোরদার প্রচার, জেলায় জেলায় প্রচার চলবে। উৎসব মিটতেই সিএ প্রচার, অর্থাৎ সিএএ এবার হাতিয়ার বিজেপি। সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো, তবে পাশাপাশি জানিয়ে রাখি সিএএ এ রাজ্যে হবে না, চ্যালেঞ্জ করছে তৃণমূলও। বলছে এসআইআর করে ভোটে জেতার চেষ্টা করছে বিজেপি। অরূপ চক্রবর্তীর বক্তব্য শোনাবো, তবে প্রথমে সুকান্ত মজুমদার। সিএটা হচ্ছে আমাদের বাংলার বিজেপির ক্ষেত্রে ইট ইজ রিলেটেড টু আওয়ার হার্ট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব। সবাই তো পালিয়ে আসতে পারেনি, কিছু মানুষ তো ওপারে থেকে গেছে, তাদের কি হবে? আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো, প্রয়োজনে সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। সিএ এর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে, আমি তো প্রস্তাব দেবো তৃণমূলকেও সিএ ক্যাম্প করার জন্য। প্রথম কথা, এ রাজ্যের বুকে এনআরসি সিএ এর মতো অমানবিক কালা আইন কোনোভাবেই রাজ্য সরকার করতে দেবে না। এক, দ্বিতীয়ত এসআইআর করে ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। এসআইআর করলে কার্যত হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে, এবং সেই মানুষের ভোটেই বিজেপির ভোট ব্যাংক স্থিত। অর্থাৎ আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে চায়। ব্রেকিং নিউজ আসছে, যেমন রাজনৈতিক দলগুলো তৎপর, তেমনই সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তৎপর নির্বাচন কমিশন। এবং জানা যাচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আবহে এবার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের নিয়ে একের পর এক অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই দেখা যাচ্ছে এত বেশি অভিযোগ যে জেলা শাসকদের থেকে এবার রিপোর্ট চাইল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আরো জানবো, আমার সঙ্গে ফোনে রয়েছেন সোমরাজ। দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে 4000-এরও বেশি বুথ লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগগুলি নিষ্পত্তি এবার করতে চেয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটি জেলা শাসকদের থেকে লিখিত রিপোর্ট চাওয়া হয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে লিখিত রিপোর্ট চাওয়া হয়েছে। কয়েকজন জেলা শাসক সেই রিপোর্ট পাঠালেও তাদের রিপোর্টে সন্তুষ্ট হতে পারছে না নির্বাচন কমিশন। তার কারণ বুথ লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে যে অভিযোগগুলি আনা হয়েছে, সব থেকে বেশি অভিযোগ বিজেপির তরফে আনা হয়েছে, তারপরে সিপিআইএম এর তরফে আনা হয়েছে। দুটি রাজনৈতিক দলের তরফে বুথ লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগগুলি বহুদিন আগে করা হলেও সম্প্রতি তুমি জানো জাতীয় নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আসে, তারাও বুথ লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে এবং তারপরেই রাজ্যের কয়েকটি জেলার বুথ লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে রিপোর্ট চেয়েছে। লিখিত রিপোর্ট জেলা শাসকদের বলা হয়েছে। কয়েকজন জেলা শাসক লিখিত রিপোর্ট পাঠালেও তাদের রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি কমিশন এবার নির্দেশ দিয়েছে বুথ লেভেল অফিসারদের নিয়োগ নিয়ে তদন্ত করতে হবে। জেলার কোন আধিকারিক বুথ লেভেল অফিসারদের নিয়োগ করছেন এবং কি ভিত্তিতে নিয়োগ করলেন, জাতীয় নির্বাচন কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী কি নিয়োগ করা হয়েছে? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে গাইডলাইন অনুযায়ী নিয়োগ করা হয়নি, এমনটাই অভিযোগ এসেছে কমিশনের কাছে। এবং সেই কারণে বলা হয়েছে আগামী সপ্তাহের মাঝামাঝির মধ্যেই বিস্তারিত রিপোর্ট দিতে হবে। কয়েকজন জেলা শাসকের রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি, তাদেরকে ফের তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত 4000-এরও বেশি বুথ লেভেল অফিসার নিয়োগ নিয়ে অভিযোগ রয়েছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেই রিপোর্ট এলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠাবে। স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন শুরু হওয়ার আগে বুথ লেভেল অফিসারদের নিয়ে এই অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে রিপোর্ট চাওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। পাহাড় নিয়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী, এই যে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছে তা নিয়ে আপত্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীকে 2 পাতার চিঠি পাঠিয়েছেন। এবং কোথায় আপত্তি
তা জানবো। আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি। আবির, কি আপত্তি জানানো হয়েছে রাজ্যের তরফে? মুখ্যমন্ত্রী কোথায় আপত্তি জানাচ্ছেন, মানে ঠিক কোন কোন কারণগুলো তিনি দেখাচ্ছেন? দেখো, 2011 সালের 18ই জুলাই যখন জিটিএ গঠন করা হয়েছিল, তাতে কেন্দ্র রাজ্যর পাশাপাশি গোর্খা জনমুক্তি মোর্চা তারাও সেখানে ছিল। ফলে জিটিএ নিয়ন্ত্রণাধীন এলাকা এই মুহূর্তে যেখানে রয়েছে, সেখানে কোনো কাজ করার ক্ষেত্রে রাজ্য কেন্দ্র তাদের সঙ্গেও সম্পূর্ণ আলোচনা করে যে পদক্ষেপ গ্রহণ করা হবে সে বিষয় নিয়ে চুক্তির মধ্যে উল্লেখ করা রয়েছে। কিন্তু এক্ষেত্রে রাজ্যকে না জানিয়ে যেভাবে প্রাক্তন ডেপুটি এনএসএকে দায়িত্ব দেওয়া আনা হলো বা তাকেই মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ করা হলো, তাতেই রাজ্যের আপত্তি। এবং তাদের বক্তব্য যে যখন জিটিএ গঠন করা হয়েছিল তখনই তো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সেখানকার পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, ভাষা, তাদের যে জাতির যে বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে, এছাড়া আরও বিশেষ কতগুলি কাজ করার ক্ষেত্রে মূলত হচ্ছে যা সামাজিক অর্থনৈতিক পরিকাঠামোর সঙ্গে সংযুক্ত, সেই কাজ করতে গেলে উভয় পক্ষের সম্মতি নিয়ে সেই কাজটি করা হবে। ফলে এখন কিসের ভিত্তিতে রাজ্যকে না জানিয়ে বা রাজ্যের কাছ থেকে গোটা বিষয়টিকে সরিয়ে রেখে পঙ্কজ কুমার সিং, অবসরপ্রাপ্ত আইপিএস, তাকে নিয়োগ করা হয়েছে এই কথা বলার জন্য। ফলে এর পিছনে অন্য কোনো ইন্ধন বা অন্য কোনো কারণ রয়েছে বলে তারা মনে করছেন। দ্বিতীয়ত হচ্ছে, তুমি জানো যে রাজনৈতিকভাবেও পাহাড়ে বিজেপি যখন লোকসভা আসনগুলো জিতেছিল বা তারা যখন পাহাড়ের বেশ কতগুলি আসন বিধানসভা নির্বাচনের সময়ও জিতেছিল, অভিযোগ থাকে অন্য রাজনৈতিক দলের যে প্রত্যেক কটা ক্ষেত্রেই গোর্খাল্যান্ড এই ইস্যুকে জিগির তুলে তারা সামনে রাখে। এবং উত্তরবঙ্গের যে 54টা আসন রয়েছে, বিধানসভা আসন রয়েছে, তার প্রত্যেক কটা জায়গার বিভিন্ন রকম রাজনৈতিক সমীকরণও রয়েছে। এবং দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি বা ডুয়ার্সের বেশ কতগুলি জায়গার ক্ষেত্রে এই যে গোর্খাদের যে ভোট, সেটার অন্যতম একটি বড় ফ্যাক্টর। এবং তাই গোর্খাল্যান্ডের মতো ইস্যুকে ফের সামনে রেখে বা জিগির তোলার চেষ্টার জন্যই কি এই ব্যক্তিকে নিয়োগ করা হলো যে তিনি এই ধরনের কোনো সংলাপ চালাবেন বা তিনি মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে কথা বলবেন। ফলে রাজ্যকে গোপনে রেখে, রাজ্যের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে যেটি করা হয়েছে সেটি সাংবিধানিক মান্যতা পাচ্ছে না বলেই অভিযোগ তোলা হয়েছে এবং সেটাই কার্যত চিঠিতে উল্লেখ করা হয়েছে। আর এই নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারেন, কিন্তু এটা ট্রাইপার্টাইট ব্যাপার। ওনারাও তো আলোচনা করেছেন, যখন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল। ত্রিপাক্ষিক আলোচনাতে তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে। অমিত শাহ পাগলা হয়ে গেছে একদম। এসব করে কোনো লাভ হবে না। অমিত শাহর হিম্মত থাকে বলুক যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে, ও বলুক একবার হিম্মত থাকলে। পলিটিক্যাল স্টেটমেন্ট করুন, মাঠে নেমে খেলুন। গ্যালারি থেকে কেন বক্তব্য রাখছে? মাঠে নেমে খেলুক অমিত শাহ। খুন রাজস্থানে, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে হাড় হিম করা সেই ছবি, কিভাবে জিমের মধ্যে ঢুকে খুন করা হয়েছিল। তারপর ধরপাকড় শুরু হয়। 3 জনকে তো এ রাজ্য থেকেই ধরা সম্ভব হয়েছে। একজন ধরা পড়লো ইন্দোর থেকে। অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, ইন্দোর থেকে যাকে ধরা হয়েছে তার পরিচয় কি, কিভাবে তাকে ধরা হয়েছে? দেখো, জুবের আহমেদ তার নাম, তাকে ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয়েছে 7 অক্টোবর এই খুনের ঘটনার পর থেকেই কিন্তু 4 জন অভিযুক্ত তারা পালিয়ে বেরোছিলেন। জুবের আহমেদ, গণপত গুজর, মহেশ গুজর এবং ধর্মেন্দ্র গুজর 4 জন কিন্তু রাজস্থান থেকে পালিয়ে যায় এবং বিভিন্ন রাজ্যে তারা আত্মগোপন করছিলেন। সেক্ষেত্রে রাজস্থান পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে, ইন্দোর রেল স্টেশন চত্বর থেকে কিন্তু এই জুবের আহমেদকে গ্রেপ্তার করা হয়। সেক্ষেত্রে জুবেরকে ইতিমধ্যেই তারা ট্রানজিট রিমান্ডে রাজস্থান নিয়ে যাবে এবং জেরা করার কাজ কিন্তু শুরু করবে। কারণ জুবের আহমেদ বা গণপত এরা কিন্তু সিরিয়াল কিলার বলে কিন্তু দাবি করা হচ্ছে রাজস্থান পুলিশের তরফে। সেক্ষেত্রে 7 অক্টোবরের যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের সামনে এসেছিল তাতে দেখা যাচ্ছিল যে গণপতকে 2টি গুলি চালাতে দেখা যায় বা তিনি 2টি গুলি চালিয়েছিলেন। এবং 7 অক্টোবর এই ঘটনা ঘটার পর জুবের এবং তার অন্যান্য যারা সহযোগী, তার মধ্যে রয়েছে গণপত এবং ধর্মেন্দ্র, মহেশ, তারা প্রত্যেকে কিন্তু রাজস্থান থেকে পালিয়ে গিয়ে বিভিন্ন রাজ্যে তারা ডেরা বদল করে আত্মগোপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। সেক্ষেত্রে কলকাতা থেকে 16 তারিখ সন্ধ্যেবেলা 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং জুবেরের খোঁজ কিন্তু চালানো হচ্ছিল রাজস্থান পুলিশের তরফে। জুবেরকে আজকে ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রানজিট রিমান্ডে রাজস্থান নিয়ে যাওয়ার কিন্তু প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছে। আচ্ছা, এখানে অমিত একটা বিষয় আমি একটু জানতে চাইবো। তার আগে কলকাতা থেকে 3 জন গ্রেপ্তার হয়েছে, তো সেই রাজস্থান থেকে তারা কলকাতা কিভাবে এসে পৌঁছিয়েছিল, অর্থাৎ কোন রুট ধরে কিভাবে এসে পৌঁছিয়েছিল, একবার জানতে চাইবো আমি।
দেখো 7 অক্টোবর খুনের ঘটনা, এবং খুন করার পরেই তার রাজস্থান ছাড়েন। তারপর তারা কোথায় কোথায় গেলেন? ইতিমধ্যে কলকাতা থেকে 16 তারিখ সন্ধ্যেবেলা 3 জনকে গ্রেপ্তার করা হয়। গণপত সিরিয়াল কিলার, গণপতের সঙ্গে 2 সহযোগী ছিল। পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে 7 তারিখ ঘটনা ঘটানোর পর 14 তারিখ তারা কলকাতা আসেন। মাঝের 7 দিন তারা আরও বেশ কিছু রাজ্যে গা ঢাকা দিয়েছিলেন। কোথায় কোথায় গিয়েছিলেন? রাজস্থান থেকে খুন করার পর তারা পৌঁছে গিয়েছিলেন উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে 1.5 দিন মতো ছিলেন। সেখান থেকে তারা পৌঁছে যান অন্ধ্রপ্রদেশ থেকে কেরালা থেকে তারা আবার ফিরে আসেন উত্তরপ্রদেশ থেকে চলে যান তামিলনাড়ুর উটি থেকে তারা পৌঁছে যান 14 তারিখ শহর কলকাতায়। 16 তারিখ সন্ধ্যেবেলা তারা গ্রেপ্তার হয়। 14 তারিখ থেকে 16 তারিখ সন্ধ্যে পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছিলেন। মেনলি যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে এখনো পর্যন্ত জেলায় যা উঠে আসছে, শিয়ালদা এবং শিয়ালদা সংলগ্ন এলাকাতেই তারা কিন্তু ডেরা বদল করছিলেন এবং টাকা ফুরিয়ে আসছিল বলে তারা কিন্তু হোটেলে উঠতে পারছিলেন না। সেক্ষেত্রে ফুলবাগান এলাকায় সন্ধ্যেবেলা যখন তারা 16 তারিখ সন্ধ্যেবেলা যখন ঘুরে বেড়াচ্ছিলেন, তাদের দেখে সন্দেহ হয় এলাকাবাসী। একদম পুরো বলিউডি কায়দায় এরপরে চেজ, এবং তারপরে ধরা পড়ে যায় 3 জন। আমরা দেখাবো একবার কি হয়েছিল। এই যে দরজা, সেই দরজা ভেঙেই কিন্তু ছাদে পৌঁছে যায় ওই খনি। এই এম বিল্ডিং থেকে সরাসরি এল বিল্ডিং এ চলে যায় ওই খনি। এল বিল্ডিং এর যে কার্নিশ, সেই কার্নিশ থেকেই তাকে দেখতে পান অন্য বাসিন্দারা। এ যেন কোনো বলিউডি সিনেমার দৃশ্য। কলকাতার রাস্তায় অপরাধীকে ধাওয়া করছে পুলিশ। আবাসনে ঢুকে পড়ছে অপরাধী, ছাদ ডিঙিয়ে কার্নিশে লাফ দিয়ে চম্পট। গতিতে পাল্লা দিচ্ছে পুলিশও, শেষমেশ পাকড়াও অপরাধীরা। বৃহস্পতিবার রাতে এমনই দৃশ্য দেখা গিয়েছে সল্টলেকে। 7 অক্টোবর রাজস্থানের একটি জিমে ব্যবসায়ীকে গুলি করে খুন করে আততায়ীরা। অভিযুক্ত 4 শর্ট শুটার গা ঢাকা দেয় কলকাতায়। বৃহস্পতিবার রাতে খবর পেয়ে ফিল্মি কায়দায় কাদাপাড়ায় হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করে 2 অভিযুক্ত গণপত গুর্জার এবং মহেশ গুর্জারকে। বাকি 2 অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। তাদের ধাওয়া করে পুলিশ। এর পরের অংশ একেবারে সিনেমার মতো। পুলিশের তাড়া খেয়ে ধর্মেন্দ্র গুর্জার নামে এক অভিযুক্ত সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে। সিঁড়ি দিয়ে উঠে ঢুকে পড়ে একটি ফ্ল্যাটে। ঠিক এই এন্ট্রান্স থেকে একাই ঢুকে আসেন এবং আসার পরে এই ঘর হয়ে পাশের যে ঘর রয়েছে সেই ঘরের নির্দ্বিধায় চলে যায় ওই দুষ্কৃতী। মেন এন্ট্রান্সের সামনে দিয়ে উনি পুরো ভিতরে ঢুকে পড়েন। আমি এই দরজাটার আওয়াজ পাই, চোরা হ্যাঁ বলতে বলতে সামনে চলে আসেন। এবার আমি উনি বেসিক্যালি আমার চেয়েও মানে বেশ খানিকটা লম্বা এবং বেশ স্টাউট, ওনাকে দেখে খুব ভালো লাগে না। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে বলি আপনি বেরিয়ে যান। বেরিয়েতে যেই চোর বলে চিৎকার করি, উনি সঙ্গে সঙ্গে সিঁড়ি ধরে ছাদের দিকে উঠে যায়। ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে যায় রাজস্থানের এই দুষ্কৃতী। লাথি মেরে ভেঙে ফেলে ছাদের দরজা। দরজাটা ভাঙা ছিল, কারণ দরজাটা ভাঙা থাকে না, দরজায় একটা তালা মারা থাকে না। পুরো দরজাটা আপনার ওই কবজা থেকে ভেঙে ফেলেছে, একটা পাল্লা ঝুলছে। এরপর এক ছাদ থেকে লাফিয়ে অন্য ছাদে, তারপর ছাদ থেকে লাফিয়ে কার্নিশে, সেখান থেকে লাফিয়ে রাস্তায়। এই রাস্তা হয়ে কিন্তু গতকাল রাতে ব্যবহার করে ওই খনি, এই রাস্তা ব্যবহার করে এবং এই এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ কার্যত চলে যায়। এত কিছু করেও অবশ্য শেষ রক্ষা হয়নি। ধর্মেন্দ্র গুর্জার নামে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। ওই লোকটা দেখি আধ ঘন্টা পরে এখান থেকে লাভ দিয়ে পড়লো। তা আমি এসে বলছি, ও দাদা লাভ দিলে কেন? তা কোনো কথা বললো না আমার সাথে, মানে শুধু চোরের মতন ফালু ফুলু করছে। রাজস্থান থেকে পুলিশের টিম এসেছে ধৃতদের নিয়ে যেতে। इसी के साथ साथ जो ये 4 आरोपी है जो अभी फरार है, चारों ही आरोप पे 25,000 का इनाम घोषित किया जा चुका है। রাজস্থানে ব্যবসায়ীকে খুনের নেপথ্যে রয়েছে গোদারা গ্যাং।
এই ঘটনায় সেই গ্যাংয়ের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অনুপ চক্রবর্তী এবং প্রীতি সাহা, নিউজ 18 বাংলা। দমদম ছাতাকলে মহিলা খুনে তার স্বামীকে গ্রেপ্তার করা সম্ভব হলো। খুনের মোটিভ স্পষ্ট হয়ে যাচ্ছিল, খুনের উইটনেস রয়েছে, সাক্ষী রয়েছে, কিন্তু সেই অভিযুক্ত যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে গ্রেপ্তার। কিভাবে গ্রেপ্তার জানবো, সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে ফোনে। সুদীপ্ত, দেখো, গতকাল যে খবর সামনে আসে অতনু, যে দমকলের ছাতাকলে এক গৃহবধূ খুন এবং ছেলের সামনে গৃহবধূকে খুন করে তার স্বামী অমিত বসু এবং যাকে খুন করা হয় তার নাম বিউটি বসু। যে বিষয়টা দেখা যাচ্ছিল যে প্রাথমিকভাবে ময়না তদন্তের রিপোর্ট, সেই রিপোর্ট পুলিশের কাছে হাতে আসে এবং পারিবারিক বিবাদ থেকেই এই খুন বলে জানা যায় এবং পরবর্তী ক্ষেত্রে শ্বাসরোধ করে খুন এবং একটি আঘাতের চিহ্ন রয়েছে গলায়, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং যেটা খবর যে নাগেরবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছিল, মূলত কুকুডাঙ্গা ফাঁড়ি, যে নাগেরবাজার থানার আন্ডারে, এবং তারাই কিন্তু তদন্ত করছিল। এবং গতকাল সিসিটিভি ফুটেজ দেখা হয় এবং আজকেই সেই স্বামী অমিত বসুকে গ্রেপ্তার করে কুকুডাঙ্গা ফাঁড়ি। ধন্যবাদ। এক চিকিৎসক হাসপাতালে যাচ্ছেন চিকিৎসা করাতে, যখন ফিরছেন ফেরার পর অসুস্থ হয়ে পড়ছেন, তাকে আবার হাসপাতালে ভর্তি করা হচ্ছে, তিনি মারা গেলেন। কাঁথির ঘটনা। মারা যাওয়ার পর এক চাঞ্চল্যকর দাবি করছেন মৃতার মা। বলছেন যে ওর হাতে একটা চ্যানেল করা ছিল, ইঞ্জেকশন নেওয়ার জন্য যে চ্যানেল করা হয়, স্যালাইনের জন্য যেরকম চ্যানেল করা হয় সেরকম চ্যানেল করা ছিল, যেখান থেকে ব্লিডিং হচ্ছিল। যখন বাড়ি থেকে হাসপাতালে গিয়েছিলেন চ্যানেল তো ছিল না। চ্যানেল হলো কেন, কে করল? মৃত্যুতে কোনো রহস্য রয়েছে? মা বাবার বক্তব্য শুনবো, তবে তার আগে ঠিক কি ঘটনা ঘটেছিল জানবো। সরাসরি আমার সঙ্গে রয়েছেন সুজিত। নিঃসন্দেহে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে, যে প্রশ্নের উত্তরগুলো খুঁজতে হবে এবার তদন্তকারীদের, সে প্রসঙ্গে যাব। তবে তার আগে সংক্ষেপে একটু ঘটনাটা জেনে নিতে চাইব। এবং তমলুকে ঘটনা যা কিছু ঘটেছে এবং তমলুকে মা মেয়ে থাকতেন এবং চিকিৎসক নিয়ে তমলুকের 2 বছর ধরে হাসপাতালে চিকিৎসা ছিল, সেই ব্যক্তিকে তিনি তমলুকে থাকেন। তার কাছে 2 মাস হলো ডেলিভারি হয়েছে, সেখানে প্রাণ কিন্তু থাকে। শালিনী দাস, অ্যানেস্থেসিস্ট, তমলুকের একটি নার্সিংহোমে গিয়েছিলেন ভিজিট করতে, সেখান থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন। সুজিত আছে আমার সঙ্গে। সুজিত, টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছিল, তোমার কথা আমি ঠিক শুনতে পাচ্ছিলাম না, তুমি বলছিলে কি হয়েছে। দেখো, যে ঘটনা সামনে এসছে সেখানে হাতে তার যে দেখা যাচ্ছে চ্যানেল রয়েছে আবার ছিল না, এই বিষয়টি যখন সামনে আসছে জানা গেল শেষ আপডেট যেটা আসলে যে তমলুকে যে নার্সিংহোমে গিয়েছিলেন চিকিৎসা করতে, একজন রোগী ছিল অপারেশন থিয়েটারে, সেখানেই তিনি নিজে অসুস্থ বোধ করার পর সেই যে সঙ্গী ডক্টরকে তিনি জানিয়েছিলেন তার ভীষণ সমস্যা হচ্ছে এবং সেটা যে গ্যাস্ট্রিক প্রবলেম সেটাও বলেছিলেন। তার ফলে চ্যানেল করে ওষুধ নিতে বলা হয় এবং তারপরে কিন্তু সেই চিকিৎসক চলে যান, কিন্তু যে নার্স তারা এই চ্যানেল করে ওষুধ তাকে ওষুধ যেটা দেওয়ার দিয়েছিলেন, তারপরে তিনি বাড়ি ফিরে আসেন। বাড়ি মানে যেটা বলছিলাম যে তমলুকে যে ভাড়া বাড়িতে যেখানে তার থাকা, সেখানেই কিন্তু ফিরে আসেন। আসার পরই দেখা যায় হাতে চ্যানেল, তারপর বাথরুমে ঢোকেন, বাথরুম থেকে দ্রুত বেরিয়ে আসেন, এলিয়ে পড়েন। তার কি হয়েছিল, যে কি অসুবিধার কারণে পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষা সবাই। এখন পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসেনি, কিন্তু গোটা ঘটনাটা তদন্ত করে একদিকে পুলিশ দেখছে, অন্যদিকে স্বাস্থ্য দেখে শিওর হতে চাইছে যে ঘটনাটা কি হয়েছিল। আসলে সকালে কালকে কিন্তু একবারে সুস্থভাবে মহিষাদলের নার্সিংহোমে গিয়েছিলেন, সেখান থেকে তমলুকের নার্সিংহোমেও সুস্থভাবেই ছিলেন, কিন্তু সেখানে অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে, এখানে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে। সুজিত, ধন্যবাদ। প্রথমত তার মা বাবা এবং তার পরিবারের অন্যদের কথা একটু শুনবো। নার্সিংহোমে কাকে বলেছে নাকি চ্যালেঞ্জ করে দিয়েছে, তারাই করে দিয়েছে, কিছু নাই। সকালবেলা তো সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়েছে।
বাড়ি থেকে যখন বেরিয়েছে তখন ওর হাতে কোনো চ্যানেল ছিল না। আসার পর ওর চ্যানেলটা কে পড়ালো তাই আমরা ধরতে পারছি না, এবং ও পড়ে গিয়ে চ্যানেলটা বোধহয় ডিসপ্লেস একটু হয়েছিল, যার ফলে প্রচুর ব্লিডিং হয়। তারপরে তো হসপিটালে নিয়ে যাওয়ার পর এক্সপায়ার করে গেছে। এত শর্ট টাইমে এক্সপায়ার করার মতো আমরা করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। কোথাও যেন একটা সন্দেহ হচ্ছে যে ট্রিটমেন্টের কোথায় বোধহয় কিছু একটা হয়েছে, গণ্ডগোল হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আগে তো রিয়ালি কিছু বলতে পারছি না। ও 7টার সময় যেরকম অ্যাজ ইউজুয়াল যেরকম বেরিয়ে যায় সেরকমই বেরিয়েছে, ফিরে এসে ও একটু অসুস্থ বোধ করেছিল, মানে আগের দিন রাত্রিবেলা কিছু খাওয়া দাওয়া করেছিল, সেই খাওয়া দাওয়াটা করে লুজ মোশন টাইপের একটা কিছু হয়েছিল। তারপরে ও যখন আসে বাড়িতে তারপর চ্যানেল নিয়ে আসে, তখন ওর মা বলতে যায়, তারপরে বাথরুমে ড্রেসটা চেঞ্জ করে আস্তে আস্তে বাড়িতে বাথরুমের দিকে পড়ে যায় বা কিছু একটা হয় তমলুকের বাড়িতে। অসুস্থ যদি মানে তাহলে তার কারোর নামে ব্লেম দিয়ে লাভ নেই। বাড়ি থেকে বেরিয়ে মহিষাদলের একটি নার্সিংহোমে প্রথম গিয়েছিলেন শালিনী। নার্সিংহোমের কর্ণধারের বক্তব্য শুনুন। একটা ওটি ছিল, উনি এসছেন, ওটি করেছেন, সুস্থ অবস্থাতেই এসছেন এবং সুস্থ অবস্থাতেই চলে গেছেন। উনি এসছিলেন 7:30 বা একটু পরে, আর 8:10 নাগাদ বেরিয়ে গেছেন। অ্যানাস্থেসিয়া দিতে এসেছিলেন একটা অপারেশন। ডাক্তার হিসেবেই চিনি, ডাক্তার হিসেবে ভালো, তাই আমরা মাঝে মধ্যেই ডাকি। সব থেকে খারাপ লেগেছে যে আমার এখানে উনি সকালে সুস্থ অবস্থায় ওটি করে গেলেন, তারপর কি হলো সেটা তো জানতে ইচ্ছে করছে কেন এরকম হলো। এরপর এখান থেকে বাড়ি ফেরেন, হাতে তখন চ্যানেল। বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তরুণী চিকিৎসককে প্রথমে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানকার কর্তৃপক্ষ দাবি করে চিকিৎসকের হাতের চ্যানেল থেকে তখন রক্ত ঝরছিল। প্রায় 11:30 পৌনে 12টা এরকম সময় ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে রেফার করে। ওখানে যখন আনা হয় তখন কেমন শারীরিক কন্ডিশন ছিল? ভালো ছিল, ক্রিটিক্যাল অবস্থা ছিল। মানে তখন কি ব্লিডিং হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই হাতে একটা চ্যানেল করা ছিল, ওখান থেকে অনবরত ব্লিডিং।